সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। লোকাল পলিটিক্সের আমাদের আজকের এই এপিসোডে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের সাথে পেয়েছি সিলেটের অতি পরিচিত একজন ব্যক্তিত্ব, যিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়িক ব্যক্তিত্ব এবং সর্বোপরি আমাদের সিলেটের একজন নাগরিকও। আমরা আমাদের সাথে আজকে নিয়ে এসেছি আমাদের লোকাল পলিটিক্সে আমাদের সিলেটের সবার প্রিয় ব্যক্তিত্ব জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ভাইকে। আমরা আব্দুল মুক্তাদির ভাইকে আমাদের আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি এবং এই কিছুটা সময় তার সাথে আমরা কথা বলবো তার রাজনৈতিক জীবন, তার পারিবারিক জীবন, তার ব্যবসায়িক জীবন, সিলেট নিয়ে তার চিন্তাভাবনা, দেশ নিয়ে তার রাজনৈতিক চিন্তাভাবনা, এই প্রতিটি জিনিস আমরা আজকে জানার চেষ্টা করব আমাদের এই এপিসোডের মাধ্যমে। খন্দকার মুক্তাদির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের লোকাল পলিটিক্সের আজকের এপিসোডে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকেও ধন্যবাদ। ভাইয়া, এই পর্যায়ে আমি যে জিনিসটা জানতে চাচ্ছি যে আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সেটা তো আমরা জানি, এটা সিলেটের সবাই জানে, কিন্তু তার পাশাপাশি আমাদের মুক্তাদির ভাই এই সিলেটেরই একজন নাগরিক। আমাদের জানার ইচ্ছা হচ্ছে আপনার ছোটবেলা, আপনার শৈশব, এই শহরের সাথে আপনার কানেক্টিভিটি, কারণ আমরা জানি এই শহরের অনেকেই বাইরে লেখাপড়া করেন, বিভিন্ন জায়গায় যান। আপনার এই এডুকেশন লাইফটা, এই সিলেটের সাথে আপনার সম্পর্ক, এগুলো নিয়ে একটু আমার দর্শককে যদি জানাতেন। আমি শুরুতে পড়েছি সিলেট ব্লুবার্ড স্কুলে। ব্লুবার্ড স্কুল, আমি যে অবস্থায় ব্লুবার্ড স্কুলকে পেয়েছি সেটা হলো আজকে যেখানে চেম্বার বিল্ডিং তার পাশে একটা সম্ভবত দোতলা একটা বাড়িতে ছিল। তারপরে সেটা শিফট হয়ে আসলো এখন যেখানে ব্লুবার্ড স্কুল সুবিধবাজারে, সেখানে সেখান থেকে 6 পর্যন্ত পড়ি, 7-এ উঠে চলে যাই সিলেট ক্যাডেট কলেজে। সিলেট ক্যাডেট কলেজ থেকে আসলে আমি মেট্রিক পাশ করেছি। ইন্টারমিডিয়েট পাশ করেছি ঢাকা থেকে, ঢাকা সিটি কলেজ থেকে। তারপরে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করেছি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। তারপরে এক সময় নর্থ সাউথে এমবিএ করেছি। সিলেটে, যাই হোক, আপনার এক প্রশ্নের উত্তরে আর কথা চলে আসলো। সিলেটের সাথে আমার শিক্ষা জীবনের যোগসূত্রটা আসলে খুব বেশি না। 7 পর্যন্ত ব্লুবার্ড স্কুলে ছিলাম, তারপরে ক্যাডেট কলেজ তো একটা ভিন্ন পরিবেশ, আর তারপরে শিক্ষার সময়টা আমার সিলেটে কন্টিনিউ হয় নাই। কিন্তু ইন্টারমিডিয়েট দেওয়ার পরে আমি বেশ কিছুদিন সিলেটে ছিলাম। ইন্টারমিডিয়েট দেওয়ার পরে এটা কি এডুকেশন পারপাসেই না? না, এডুকেশন পারপাসে না। আমাদের ওই সময়ে আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, বাবাও একটু অসুস্থ হয়ে পড়লেন, তো ওই সময়টা সিলেটে আমার একটু সময় দিতে হয়েছে। যাই হোক, তারপরে 89 সন থেকে টানা বেশ কিছুদিন আমি সিলেটের পরিবহনের সাথে যুক্ত ছিলাম। আমাদের অনেকগুলি বাস ট্রাক ছিল। আচ্ছা আচ্ছা। সেই জন্য পরিবহন ব্যবসার সাথে এবং পরিবহন অ্যাসোসিয়েশনগুলির সাথে জড়িত ছিলাম। আচ্ছা, এটা ব্যবসায়িক পারপাস, এটা কোনো পলিটিক্যাল কারণে না? পলিটিক্যাল কারণে না। আচ্ছা ভাইয়া, আপনার পরিবার, আমরা যতটুকু জানি, একটা রাজনৈতিক পরিবার, আপনার বাবাও রাজনীতির সাথে জড়িত ছিলেন। আপনার রাজনীতিতে আসা, এটা কি আমরা ধরে নিব এটা কি কোনো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কিছু, না এটা আপনার পার্সোনাল চয়েস, আপনার ব্যক্তিগত চয়েস থেকে আপনি আজকে একজন রাজনীতিবিদ আমাদের সিলেটের জন্য? আচ্ছা, উত্তরটা বের করার দায়িত্ব আমি আপনাকেই দেব। আমি ঘটনাক্রম বর্ণনা করি, তারপর আপনার জাজমেন্ট আপনার। প্রথম কথা, রাজনীতির প্রতি আমার সবসময় উৎসাহ ছিল, কিন্তু রাজনীতিতে অংশগ্রহণের উৎসাহ খুব একটা ছিল না। আমার মনে আছে, আমি ট্রাক মালিকদের জন্য একটা সংগঠন করার জন্য এক সময় বেশ পরিশ্রম করছিলাম। কত সালে? বহু আগে, এটা ওই যে বললাম ইন্টারমিডিয়েটের ঠিক পরে পরে। আচ্ছা আচ্ছা। যেহেতু আমাদের পরিবহন ব্যবসা আছে এবং পরিবহন ব্যবসা থাকলে পরিবহনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা দিয়ে থাকে, এরকম একটা সমস্যাতেই অনেকে আমাকে বললেন যে আমাদের ট্রাকের তো কোনো অ্যাসোসিয়েশন নাই, আপনি এদিকে একটু একটু কাজ করেন। তো আমি সকালে উঠে, প্রত্যেক দিন সকালে উঠেই বের হই, বিভিন্ন মালিকদের কাছে যাই, তাদের প্রয়োজনীয়তা একটু বোঝানোর চেষ্টা করি। তা বাবা একদিন আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি রাজনীতি করছো নাকি? আমি বললাম, না বাবা, আমি তো আইল নেভার গেট ইনটু পলিটিক্স, কারণ রাজনীতি আসার আমার কোনো আগ্রহ নাই। তো আমার বাবার সেই কথা এবং হাসিটা এখন মনে আছে। তুমি একটা হেসে বললে, তুমি এখন যেটা করছো এটাই রাজনীতি। আচ্ছা, মানে দিস ইজ পার্ট অফ পলিটিক্স, বা এই অ্যাক্টিভিটিসগুলিরই একটা পরবর্তী রূপ হচ্ছে রাজনীতি। মানে একটা রাজনীতির একটা পারিবারিক শিক্ষাই কিংবা একটা নেরেটিভ আপনি আপনার পরিবার থেকেই প্রথমে পেয়েছেন। তো এরপরে আমি আপনার এটাতে হ্যাঁ না বলবো না, এটা তো আপনার জাজমেন্ট, আমি পরবর্তী কথায় যাই। তারপরে রাজনীতিতে তখন আমি আসি নাই। বাবা মারা গেলেন 2007-এ, আর বাবা সর্বশেষ সংসদ সদস্য ছিলেন 1996 থেকে।
2001 থেকে উনি অসুস্থ ছিলেন, বিছানাতেই ছিলেন। 2007-এ তো মারা গেলেন। আমি রাজনীতিতে এসেছি 2012 সন থেকে। আচ্ছা। যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, ওনার সাথে আমার দেখা হয় 2009 লন্ডনে। ওকে। উনি আমাকে বলেছিলেন সক্রিয় হওয়ার জন্য। তারপরে একসময় আমাদের দেশনেত্রী, আমাদের সবার মাতৃসম বেগম খালেদা জিয়া যখন একদিন ডেকে বললেন যে সক্রিয় হওয়ার জন্য, সেটি 2012 সনে। 2012 সন থেকে আমি সক্রিয় রাজনীতিতে। এখন এটা আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি। আমি উত্তরাধিকার সূত্রে এসেছি, না কেউ আমাকে হাতে ধরিয়ে এখানে বসিয়ে দিয়েছে, এটা আপনি ভালো বুঝবেন। আসলে দর্শক, এই দায়িত্বটা আসলে আমিও নিতে চাচ্ছি না। আমি আমার দর্শকদের কাছে এই দায়িত্বটা দিচ্ছি। এই মেজারমেন্টটা আপনাদের দায়িত্ব, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই বিষয়টি নিয়ে। ভাইয়া, আমাদের সিলেটের যে বিজনেস অর্গানাইজেশন বলতে বিজনেসের যদি মা বলি, আমাদের সিলেট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ, এটা 1966 সালে যখন স্থাপিত হয়, সেটার পিছনে যারা খুব অতপ্রতভাবে কাজ করেছেন কিংবা এটাকে স্টাবলিশ করার জন্য সিলেটে যারা সরাসরি যুক্ত ছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন আপনার বাবা, যতটুকু আমরা আমাদের রিসার্চে জেনেছি। তিনি একজন পলিটিশিয়ান হবার পাশাপাশিও সিলেটের বিজনেসকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে দায়িত্ব পালন করেছেন, তার সুফল এখনও আমরা সিলেটবাসীরা ভোগ করছি। আপনিও এখন একজন পলিটিশিয়ান। আমাদের সিলেটের বিজনেস নিয়ে, এই বিজনেসের ক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটিস কিংবা আপনার কি কি কাজ, যে কাজগুলো হয়তো আমরা সেভাবে জানি না কিংবা জানলেও সবার মধ্যে এই জিনিসগুলো নিয়ে আসলে, কারণ আমরা তো আপনাকে সবসময় রাজনীতির সাথেই দেখছি, কিন্তু আমরা জানি পারিবারিকভাবে আপনার একটা বিজনেস ফ্যামিলিও। তো আমরা এটা জানতে চাচ্ছি যে সিলেটের বিজনেস স্টাবলিশ করার জন্য কিংবা সিলেটের বিজনেসে কাজ করার জন্য পলিটিক্সের পাশাপাশি আপনার এর আগের কাজগুলো একটু আমাদেরকে যদি বলতেন। চেম্বারের কথাটা প্রথম বলি। চেম্বার 1966 সনে হয়েছে, সিলেট চেম্বার, এটা ঠিক। বাবা প্রতিষ্ঠাতা ছিলেন সিলেট চেম্বারের, এবং প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, মানে প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন সিলেট চেম্বার অফ কমার্সের। তো উনি নিশ্চয়ই একা কাজটা করেন নাই, উনি এবং ওনার আরও কিছু আমাদের সম্মানিত মুরব্বীরা, যারা আমাদের মধ্যে আর নাই কেউই, তাদের দ্বিতীয় তৃতীয় প্রজন্ম আজকে আছেন। তো তারা কয়েকজন মিলে চেম্বারটা করেছেন, আর বাবা ছিলেন প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। অনেকে যেটা জানে না সেটা হচ্ছে, তখন আজকের যেটা এফবিসিসিআই, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স, তখন সেটা ছিল এফপিসিসিআই, ফেডারেশন অফ পাকিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, মানে সারা পাকিস্তান জুড়ে। সেটাতে এক টার্ম প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হতেন ইস্ট পাকিস্তান থেকে, ওকে। আরেক টার্ম হতেন ওয়েস্ট পাকিস্তান থেকে। তো 68-69 এই টার্মটাতে বাবা ছিলেন ভাইস প্রেসিডেন্ট, আর সৈয়দ মহসিন আলী নামে আরেকজন ভদ্রলোক, তিনি ছিলেন প্রেসিডেন্ট। আচ্ছা। তো আবার যখন এই এরপরে 71 সনে আবার বাংলাদেশের, মানে ইস্ট পাকিস্তানের টার্ম আসে, তো তখন তো মানে যে রাজনৈতিক অস্থিরতা চালু ছিল 71-এর শুরুর দিকে। তো আগের কমিটির মেয়াদ শেষ হওয়ার পরে মনে করা হয়েছিল যে পরবর্তী নির্বাচনে বাবাই প্রেসিডেন্ট হবেন। তো নির্বাচন হয় নাই, সরকার ওনাকে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে একটা কমিটি করে, মানে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব দেয়। উনি সেই দায়িত্বটা নেননি। উনি সেই দায়িত্ব না নিয়ে একটা বিবৃতি দিয়েছিলেন যে পাকিস্তানের অখণ্ডতার স্বার্থে সংখ্যাগরিষ্ঠ দলের নেতার কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত। আচ্ছা। সেটা হচ্ছে 71 সনের ঘটনা, 71-এর মার্চের দিকের ঘটনা। ওকে। আরেকটা জিনিস ভাইয়া, এটার সাথে যদি আমি একটা সম্পূরক কোয়েশ্চেন করি আপনাকে অন্যভাবে, যে আপনি যদি এখন রাজনীতিতে না থাকতেন, তাহলে আমরা খন্দকার মুক্তাদিরকে কিভাবে দেখতাম কিংবা কোন পেশাতে দেখতাম? আমি তো ব্যবসায়ী, আমার পলিটিক্স তো খাবার দেয় না, রাইট। মানে পৃথিবীর বহু দেশে বা আমেরিকাতেও সিনেটর কংগ্রেসম্যানদের স্যালারি বেশি। পৃথিবীর সব থেকে বেশি ওয়েল পেড পলিটিশিয়ান, মানে ইলেক্টেড পজিশন হচ্ছে সিঙ্গাপুরে। ওকে। অল অফ দেম আর মিলিয়নিয়ার্স, ওইখানকে মন্ত্রীরা গুমেটা। এবং অনেক দেশেই যে পরিমাণ পারিশ্রমিক দেওয়া হয় ইলেক্টেড পজিশন, সেটা তাদের চলাচলের জন্য যথেষ্ট। তো বাংলাদেশে মানে যদি এমপিও হই, যে রেমিউনারেশন যেটা পাবো, এটা দিয়ে খুব বেশি দূর তো আর চলার সুযোগ নেই।
আর ইলেক্টেড পজিশন এটাও তো একটা স্বপ্নের বিষয়, কারণ দীর্ঘদিন তো আমরা রাস্তাতেই ছিলাম, নির্বাচনই দেখিনি। তো মানে আমি যে কথাটা ঠাট্টার ছলে আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের রাজনীতি থেকে তো খাবার আসার কোনো সুযোগ নাই, সুযোগ নেই। যদি না কেউ বাঁকা পথ খোঁজে। রাইট। তো খাবার জন্য তো একটা রাস্তা থাকতে হবে। আমি, আমার স্ত্রী, আমার 2 ছেলে মেয়ে, তো এদের তো অন্যের সংস্থান তো করতেই হয়, সেই পেশাটা আমার ব্যবসা। ওকে, ভেরি নাইস। ভাইয়া, আমি জানলাম যে আসলে পলিটিক্সের পাশাপাশিও ব্যবসা হচ্ছে আপনার উপার্জনের একটা মূল সংস্থান ধরে নিতে পারি। এখন আমি একটা মজার জিনিস আপনাকে বলবো, যেটা হচ্ছে আমি পেয়েছি আমার পরিবার থেকে আপনাকে নিয়ে, যেটা হয়তো আপনি কিভাবে নেবেন আমি জানি না। আমার পরিবারের এক সদস্য বললেন যে সিলেটের এক আসনে শুনছি যিনি নমিনেশন পেয়েছেন, তিনি খুব কিউট একজন পলিটিশিয়ান। আমি এটা শুনে খুব হাসছিলাম। কেন? উনাকে বললাম যে কিউট পলিটিশিয়ান বলার কারণটা কি? উনি বললেন যে নর্মালি পলিটিশিয়ানদেরকে যেরকম একটু স্ট্রং, একটু দৃঢ়, একটু অন্যরকম যেভাবে আমরা দেখে দেখে আমরা বড় হয়েছি, সেখানে আমরা আমাদের খন্দকার মুক্তাদিরকে একজন কিউট পলিটিশিয়ান হিসাবে দেখছি, যেটা অনেক কম বয়স্ক ছেলেমেয়েদের মুখেও আমি যেরকম শুনেছি, সেভাবে আমার বয়সের আমার পরিবারের সদস্যর কাছেও শুনেছি। আচ্ছা, আপনার এই ব্যক্তিত্বর সাথে রাজনীতিকে যদি আপনি ট্যাগ করেন, এটা আপনি কিভাবে দেখেন? আসলে কি রাজনীতি কি শুধু চেহারা এবং ওই দৃঢ়তার মধ্যে সীমাবদ্ধ, না এটাকে আপনি কিভাবে দেখেন? শোনেন, রাজনীতি যারা করে তাদের খুব একটা ম্যাচো ইমেজ থাকতে হবে বা ওইরকম একটা পার্সোনা থাকতে হবে, ইটস নট নেসেসারি। যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার বিশ্বাস এবং আদর্শের দৃঢ়তা থাকতে হবে। আপনি হেসে হেসে অনেক কঠিন কথা বলতে পারেন, Right. আপনি হাসি মুখে অনেক কড়া সমালোচনা করতে পারেন, আপনি স্বাভাবিক থেকে মানে আপনার ফেশিয়াল এক্সপ্রেশনের কে আক্রমণাত্মক না করেও অনেক যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পারেন, শক্ত সিদ্ধান্ত নিতে পারেন। তো সেটি মানে এই জন্য আমি বলছি যে ওইটা খুব প্রয়োজন কিছু না যে একজনের খুব ম্যাচো একটা মাসল সম্পন্ন ইমেজ থাকতে হবে, দ্যাটস নট নেসেসারি। ভেরি নাইস। ভাইয়া, আপনার আলোচনা যেটা আসলো যে আপনার আদর্শের কথা, রাজনীতিটাকে আপনি একটা আদর্শর মতো করে দেখেন। আপনার রাজনীতির মূল আদর্শ কি? এটা কি দায়বদ্ধতা, না এটা এখন আপনার একটা পেশাতে পরিণত হতে পারে বলে আমরা মনে করতে পারি, কোনটা? না, রাজনীতি তো আপনি পেশা বলতে এটা তো আয়করী কোনো পেশা হওয়ার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে পেশন, পেশা না পেশন। রাজনীতি কেন আসতে চাই? টু ডু সাম পাবলিক গুড, দেশের জন্য কিছু কাজ করতে চাই। আমার বিবেচনায় বা আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি যে সমস্ত শর্টকামিংস দেখি, আমি মনে করি যে দলটি আমি করি সেটি এই দেশের মধ্যে সবথেকে ভালো প্ল্যাটফর্ম, যে এই দেশটার মধ্যে কিছু গুণগত পরিবর্তন আনার জন্য। কেন মনে করি? কারণ গত 54-55 বছরে বাংলাদেশে যে কয়েকটা ভালো পদক্ষেপ এসছে, অর্থনৈতিক বিকাশের যে কয়েকটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, দেশের স্থিতিশীলতা এবং আর্থিক সুশাসন আনার জন্য যে কতটি কনশাস চেষ্টা করা হয়েছে, আমার বিবেচনায় বা আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি দেখেছি তার সবগুলি এসছে বিএনপির বিভিন্ন শাসনামলে। জিয়াউর রহমান সাহেবের সময় যে দেশটাকে পৃথিবীর অন্যান্য বড় শক্তিগুলি বাতিলই করে দিয়েছিল, যে এটা একটা ডিসকাউন্টেড স্টেট, এটার প্রাকৃতিক কোনো সম্পদ নাই, এটার ছোট্ট একটা দেশ, এটার মধ্যে জনঘনত্ব এত বেশি, এটার ধারণ করার ক্ষমতা নাই, এটার কিছুই নাই, এটার কোনো ইনস্টিটিউশন নাই, এটার অনেকে তো তলাবিহীন ঝুড়িও বলেছিলেন আমাদেরকে। হ্যাঁ, মানে একজন তলাবিহীন ঝুড়ি বলেছে, আরেকজন ওইভাবে হার্শ টার্মে এক্সপ্লিসিট কোনো টার্মে না বললেও পৃথিবীর বেশিরভাগ দেশ প্রাইভেট আলাপে বা পাবলিক ডিসকাশনে দেশটাকে বাতিল করে দিয়েছে, যে না এটার কোনো সম্ভাবনা নেই। তো সেই বাতিল হয়ে যাওয়া দেশটা অল্প কয়েকদিনের মধ্যে ঘুরিয়ে ফেললেন জিয়াউর রহমান। তার সেই নেতৃত্ব, তার সেই দেশপ্রেম, তার সেই স্বজনপ্রীতিহীনতা এবং এটার একটা অংশ। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়ার আপোষের নেতৃত্ব এবং 91-96 এবং 91-96 এবং 79-82 এই দুইটা পিরিয়ডে বিশেষত যেভাবে ইকোনমির লঞ্চ প্যাড স্থাপিত হয়েছিল,
প্রাইভেট সেক্টর যেটা অবরুদ্ধ ছিল সেটাকে খুলে দেয়া হলো, প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট খুলে দেয়া হলো, প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টকে আকৃষ্ট করা হলো 91-96 সনে। আপনি এখনও দেখেন 91-96 সনে বাংলাদেশে যত এন্টারপ্রেনার তৈরি হয়েছে, উদ্যোক্তা তৈরি হয়েছে, পরবর্তী 96 থেকে আজকে কয় বছর, 14 আর 25 39 বছর, এই 4 আর 25 29 বছর, এই 29 বছরে সেই পরিমাণ উদ্যোক্তা আর বাংলাদেশে আসেনি। যারা তখন তৈরি হয়েছে এরাই পর্যায়ক্রমে বড় হয়েছে, কিন্তু তুলনামূলকভাবে এই পরিমাণ উদ্যোক্তা আর পরবর্তী 30 বছরে আসে নাই। তো এই জন্য আমি মনে করি, এবং পরবর্তী সময়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যে ভিশন 2030 উপস্থাপন করলেন, তারেক রহমান সাহেব যে 31 দফা নিয়ে আসলেন, এবং তার গত 5 অগস্ট পরবর্তী তার যে বক্তব্যগুলি, এগুলির মধ্যে দেশের প্রতি যে কমিটমেন্ট, দেশের পরিবর্তনের জন্য তার যে কমিটমেন্ট, তার যে ডিটারমিনেশন, দলীয় শৃঙ্খলা রক্ষায় তার যে দৃঢ়তা, প্রায় 7,000-এর মতো নেতাকর্মীকে উনি বহিষ্কার করেছেন, এইগুলির কারণেই আমার অবস্থান, আমার বিশ্বাস যে না, বাংলাদেশকে যদি আসলেই একটা ভায়াবল, ফিজিবল, ফাংশনাল দেশ হিসাবে কেউ পরিবর্তনের ক্ষমতা রাখে, সক্ষমতা রাখে, সেটা এই দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি এই কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য ক্ষুদ্র কর্মী। আমি মনে করি যদি আমি একটা ভালো টিমের অংশ হই আগামী দিনে, আমি এই দেশটাকে পরিবর্তনের জন্য আমরা যুগান্তকারী কিছু কাজ করতে পারবো ইনশাল্লাহ। যে শব্দটি আপনি বললেন সেটি হচ্ছে উদ্যোক্তা। বলতে যতটুকু সহজ, আমার কাছে মনে হচ্ছে, এটা আমার পার্সোনাল ভিউ, আমাদের দেশের সবচেয়ে অবহেলিত শব্দর একটি হচ্ছে এই উদ্যোক্তা। আমি যদি ভাইয়া পুরো বাংলাদেশের সিনারি আপনার কাছ থেকে আলাদা করে আপনাকে যদি আমাদের এই সিলেটে নিয়ে আসি, আমাদের সিলেটের জনগণ এখন পর্যন্ত বিদেশমুখী। সুযোগ পেলেই তারা বিদেশে যেতে চাচ্ছেন, কারণ তারা বুঝতে পারছেন যে হয়তো বা এই দেশে কিছু হবে না, কিংবা তার করার মতো কোনো কিছু এই সিলেটে নাই। ভাইয়া, আপনি যদি আমাদের সাথে এই সিলেটের মানুষকে নিয়ে কাজ করার সুযোগ পান, এই যে অবহেলিত যে শব্দটি উদ্যোক্তা, যেটি বলতে খুবই ভালো লাগে, এই উদ্যোক্তাদের জন্য আপনার পার্সোনাল প্ল্যানটা কি আমি শুনতে চাচ্ছি, যে আপনি কিভাবে দেখেন উদ্যোক্তা বাড়ানো, উদ্যোক্তা তৈরি করা, উদ্যোক্তাদের একটা ভালো পরিবেশ এই সিলেটে তৈরি করার জন্য আপনার পয়েন্ট অফ ভিউটা আমি একটু দেখতে চাচ্ছি ভাইয়া। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরটা আমি একটু ভিন্নভাবে দিই। প্রথমত, কোন জায়গায় আমরা পিছিয়ে আছি সিলেটে, এটা বোঝা দরকার। আপনার সামনে আপনার যারা ক্রুরা আছেন, এরা তো সবাই তরুণ, তো আমরা সবাই আশা করি ফিল করব যে আমাদের লেকিংসটা কোথায়। সিলেটের যে অর্থনীতি, এখনকার যে অর্থনীতি, এখানে মানে এমপ্লয়মেন্ট জেনারেটিং কোনো কম্পোনেন্ট নাই। আচ্ছা, আপনি কি আছে আমাদের আছে দোকানপাট। তো দোকানপাটের একজন বা দুইজন সেলসম্যান নিতে পারে বা সেলসউম্যান নিতে পারে প্রতিটা দোকান। মেসিভ এমপ্লয়মেন্ট জেনারেট হয় কোথায়, মানে শ্রমঘন অনেকগুলি শ্রম অফার করতে পারে, সেই ক্ষেত্রটা কোথায়? ইন্ডাস্ট্রি। এবং আজকে স্বাধীনতার 50-55 বছর পরেও দুইটা বেসিক এরিয়ার ক্ষুদ্র শিল্প ছাড়া এটার বাইরে আমরা বের হয়ে আসতে পারিনি। 2001-06-তে সিলেটের অবকাঠামোর উন্নয়ন হয়েছে, কিন্তু পরবর্তী সরকার সেটার উপরে ক্যাপিটালাইজ করে ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে পারেনি, বা সেই উদ্যোগটা ছিল না, সেই দৃষ্টি ছিল না। তো সিলেটের এখন সারা দেশের সমস্যা আনএমপ্লয়মেন্ট, কিন্তু সিলেটের সমস্যাটা তার থেকে বেশি। আমি আপনাকে ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স দিই। সিলেটে সারা দেশের যুব কর্মসংস্থানহীনতা 10.6%, সিলেটে হচ্ছে 18%, 8% বেশি, তার মানে প্রায় দ্বিগুণ। আমাদের এখানে মেয়েদের কাজের সংশ্লিষ্টতা 23.3%, যেটা বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন, অন্যান্য জায়গার তুলনায় এটা সর্বনিম্ন। তো এইভাবে আবার সিলেটের 41% লোক এই মুহূর্তে কোনো কাজে, শিক্ষায় বা প্রশিক্ষণে যুক্ত না। তার মানে আনএমপ্লয়েড। তো তার মানে একটা বৃহৎ জনগোষ্ঠী আনএমপ্লয়েড। তো আপনার প্রশ্নে ফেরত আসি, বিদেশে যাওয়ার জন্য এই তাগিদটা কেন অনুভব করে? দুইটা কারণে। একটা ছিল গত 14-15 বছর, মানে আমাদের এই রাজনৈতিক পট পরিবর্তনের আগে, অগাস্টের 24-এ, তখন সারা দেশের মানুষই দেশের সাথে একটা সংযোগহীনতাটার অনুভব করছিল সবাই, যে আমার এই দেশটার সাথে সম্পৃক্তি নাই, এই দেশের উপর তো আমার কোনো মালিকানাই নাই। এবং সব বয়সের, সব ইনকাম সেগমেন্টের মানুষ ডেসপারেটলি চেষ্টা করেছে দেশ ছেড়ে চলে যেতে।
সিলেটিরাও তার মধ্যে ছিল। সিলেটিদের অ্যাডভান্টেজ হয়তো বেশি ছিল যে তাদের অনেকে আগে থেকে দেশের বাইরে, সেজন্য তাদের তাগিদটাও বেশি ছিল বা যাওয়ার স্কোপ হয়তো বেশি ছিল। আর এই মুহূর্তের ব্যাপার হচ্ছে একটা ছেলে বা মেয়ে সে কলেজ ইউনিভার্সিটি পাশ করে আসলো, দেন হোয়াট? এই ছেলের কোনো কাজ পাওয়ার সুযোগ নাই, কাজ পেতে হলে তার ঢাকা চিটং যাওয়া লাগবে, রাইট। অথবা বাপ্পার কাছ থেকে পুঁজি নিয়ে ছোটোখাটো কোনো ব্যবসা, বড় ব্যবসার তো সুযোগ এখানে নেই। তো ন্যাচারাল এক্সিট যেটা সে খোঁজে যে কোনোভাবে দেশের বাইরে চলে যায়। বাইরে চলে যেতে চায়। মেয়েদের অবস্থা তো আরও খারাপ। রাইট। এখানকার মেয়েদের দিবেও না কেউ ঢাকা চিটং গিয়ে চাকরি করার জন্য পরিবার ছেড়ে প্রায়শই। তাহলে অপেক্ষা বাসায় নিয়ে বসা যে ভালো কোনো সম্বন্ধ আসবে, বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠাবে। এটা টেনেবল না, মানে এটা একটা টেনেবল সিচুয়েশন না। তো এই জায়গাটা ঘোরানোর জন্য আমাদের একটা টপ প্রায়োরিটি হলো, যদি আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, সরকারি সহায়তা আমরা দিব, বিভিন্ন নীতি সহায়তা দিব, প্রাইভেট সেক্টরকে উদ্বুদ্ধ করব সিলেটে যাতে ব্যাপকভাবে শিল্পায়ন হয় এবং শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণীর জন্য কাজের সুযোগ সৃষ্টি হয়। যদি ইন্ডাস্ট্রিয়াল এই বেসটা আমরা করতে পারি, এটার হাত ধরেই অনেকগুলি সার্ভিস ইন্ডাস্ট্রি আসবে। যেমন ধরেন একটা ফ্যাক্টরি, এটার সাথে ইআরপি যোগ হবে, তার সফটওয়্যার ম্যানেজমেন্ট যোগ হবে, তাহলে আইটি ইন্ডাস্ট্রি এটার সাথে সম্পৃক্ত হবে। তার বিভিন্ন প্রসেস আধুনিকায়ন করার জন্য আইটির সাহায্য নিতে হবে। এটার সাথে ট্রান্সপোর্ট আসবে, এটার সাথে বিভিন্ন ওয়ার্কশপ আসবে, এটার সাথে বিভিন্ন স্পেয়ার বানানো মেনটেন্যান্সের ব্যাপার আসবে। আমার এই কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে মূল ম্যানুফ্যাকচারিং কিছু ইন্ডাস্ট্রি করতে পারলে এটার হাত ধরে সন্নিহিত অনেকগুলি সেক্টর ডেভেলপ করবে, স্বাভাবিক পরিক্রমার অংশ এটা। দ্বিতীয়ত, আমরা আধুনিক কৃষি, যেমন গ্রিন হাউস টেকনোলজি, আধুনিক মৎস্য চাষ যেগুলি ট্যাঙ্ক বেসড, এগুলিতে আমাদের তরুণদের সম্পৃক্ত করতে চাই। আমরা স্কিল ট্রেনিং দিব, ফান্ড দিব, দুইভাবেই তাদের নিয়ে আসবো। আইটির একটা পার্ক সিলেটে হওয়ার কথা, অল্প শুরু হয়ে এটার কাজ থমকে আছে। আমরা আসলে দ্রুত কাজটা শেষ করব এবং আমাদের ছেলে মেয়ে দুজনকেই মানে আইটি ট্রেনিং দিব, ক্ষেত্র বিশেষে ফান্ড দিব। এটাও আমাদের একটা অগ্রাধিকার যে আমরা একটা স্টার্ট আপ ইকোসিস্টেম করব, যাতে ভালো কোনো পরিকল্পনা নিয়ে ধারণা নিয়ে যদি কেউ এগিয়ে আসে, সেই ফান্ডিংয়ের ব্যবস্থা যেন আমরা করতে পারি, অন্তত তার স্টার্ট আপটা শুরু করতে পারি, প্রোভাইড করতে পারি, সেটাও আমাদের একটা প্রায়োরিটি থাকবে। এইভাবে বিভিন্ন আঙ্গিকে আমাদের আগে সিলেটের আনএমপ্লয়মেন্টের কালচার থেকে বের করে সিলেট প্রোভাইডস এমপ্লয়মেন্ট, এই ফিলিংসটা আমাদের মানুষের মধ্যে নিয়ে আসতে হবে। ওকে ভাইয়া, এখানে একটা জিনিস, আপনার তীর আমি আপনার দিকে ছুড়ে দিতে চাচ্ছি ভাইয়া। আমরা জেনেছি যে আপনি নিজেও গার্মেন্টস বিজনেসের সাথে জড়িত, কিংবা কোনো না কোনো ইন্ডাস্ট্রির সাথে আপনিও জড়িত। আপনি আমাকে আপনার পার্সোনাল ভিউটা বলেন যে আমাদের সিলেটে কোন ইন্ডাস্ট্রিটা করার পিছনে, অনেক কিছুই তো করা যাবে ভাইয়া, আপনি অনেক কিছু চাইলে করবেন, আপনার দল কিংবা আপনাদের প্ল্যানের মধ্যে আছে। আপনি স্পেসিফিক আমাকে বলেন যেটা আমার দর্শকরা কিংবা আমার যারা ইয়াংরা আছে তারা জানতে চাচ্ছে, যে কোন ইন্ডাস্ট্রিটাকে আপনি মেইনলি ফোকাস করছেন, যেটাকে আপনি খুব প্রায়োরিটি দিয়ে। কারণ ভাইয়া আমরা স্বাধীনতার পরে 54টা বছর চলে গেছে ভাইয়া, আমরা কবে দাঁড়াবো বলেন? এখন আমাদেরকে তো কিছু করতে হবে। আমরা আর এরকম বিদেশে যেতে চাই না, গিয়ে আমাদের স্ট্যাটাসটাকে আর নিচে নামাতে চাই না। আমার সিলেটের মানুষের সম্মান বাড়বে, আমার ইয়াংদের সম্মান বাড়বে, তারা কাজে যুক্ত হবে। এই ধরনের কোন ইন্ডাস্ট্রি নিয়ে আপনি কাজ করতে প্রথমে আগ্রহী, সেটা ভাইয়া একটু জানতে চাচ্ছি। এখানে সবথেকে দ্রুত যে জিনিসটা হবে সেটা হবে আমরা গ্রিন হাউস টেকনোলজিতে, কৃষিতে সম্পৃক্ত করব তরুণদেরকে, আইটি ট্রেনিং দেব, এসে করব। আর যে কোনো ইন্ডাস্ট্রি আপনি ফ্রম ডে ওয়ান, মানে যে দিন আপনি ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, তারপরেও অন্তত 2 বছর কাউন্ট করতে হবে আপনার, Right. সেটার সময়টা দিতেই হবে। সময়টা দিতে হবে সেটা ফ্রুইশনে আসার জন্য, মানে তার শারীরিক productivity তে অবয়ব কিংবা এবং জি, প্রোডাকশনে যাওয়ার জন্য অ্যাটলিস্ট 2 ইয়ার্স দিতে হবে। সেটা কি, মানে সেটা কি করতে চাচ্ছে? আমার প্রথম প্রায়োরিটি হবে টু বেট অন দি এক্সিস্টিং এন্টারপ্রেনার্স। ভেরি নাইস। আমি যদি 10-20 জন যারা ইতিমধ্যে মিল ফ্যাক্টরি আছে তাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায়, এরকম 10-20টা লোককে বা গ্রুপকে এখানে ধরে নিয়ে আসতে পারি পলিসি সাপোর্ট দিয়ে, তাহলে যে কাজটা আমি এনভায়রনমেন্ট আগে তৈরি করব, লোকদের ডাকবো, বিশ্বাস জন্মাবো, এই প্রসেসের শুরুটা তারা করে দিতে পারবে যদি আমি তাদেরকে এখানে নিয়ে আসতে পারি। এটা হবে আমার টপ প্রায়োরিটি।
ভেরি নাইস ভাইয়া। মানে এটা হচ্ছে পথ দেখানো। এটা করলে অন্যদের মধ্যে এই কনফিডেন্সটা জন্মাবে যে না, এটা একটা ভায়াবল জায়গা। এবং হ্যাঁ, অবশ্যই কিছু আহ, কিছু ওভারঅলিংয়ের তো প্রয়োজন আছে। যেমন সিলেট ঢাকা রাস্তা, আপনি ইন্ডাস্ট্রিতে কেউ বিনিয়োগ, এটা তো শখের জন্য করবে না, এটা একটা বিজনেস। এবং যে ইনভেস্টমেন্টটা করবে, বিনিয়োগ করবে, তার রিটার্নটা এনশিওর্ড হতে হবে। রাইট। তো ঢাকা সিলেট রাস্তাটা কমপ্লিট করতে হবে, আমাদের ট্রেন কমিউনিকেশনটা ডেভেলপ করতে হবে। এটাও হবে, সিমিলটেনিয়াসলি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, দুইটাই হবে। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, কৃষির কথা তো আপনি আমাদেরকে বললেন, আমরা শুনলাম। এই কৃষি নিয়ে আমরা যেরকম আগে দেখলাম, উদ্যোক্তা শব্দটি যেরকম আমাদের এই দেশে অবহেলিত, কৃষিটাও আমরা কৃষিপ্রধান দেশ বলছি, কিন্তু কৃষি শব্দটি এটাও অনেকটা অবহেলিত। বিভিন্ন রাজনৈতিক দলের যে ভবিষ্যৎ কাজের পন্থা যেগুলো আমরা দেখি, সেগুলোর মধ্যে কৃষিকে প্রায়োরিটি দেয়া হয়, কিন্তু গত 50 বছর থেকে আমরা দেখছি না যে একজন কৃষককেও তিনি একটা দোতলা বিল্ডিংয়ের মালিক হয়েছেন, কিংবা তিনি তার স্ত্রীকে নিয়ে সিলেটের ধরেন আলহামরা মার্কেটে এসে তার স্ত্রীকে ঈদের সময় একটা শাড়ি কিনে দিতে পারছেন। এই অবহেলিত যে সেক্টরটি কৃষি, এবং আমাদের সিলেটে দেখেন কৃষির সবচেয়ে বড় যদি আমরা দেখি, এই চা বাগান কি কৃষির অংশ না? আমাদের চা বাগানটাও তো কৃষির অংশ। আমাদের সিলেটে অনেক কৃষি রিলেটেড বিষয় আছে। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন, এবং কৃষিকে আপনি ব্যক্তি খন্দকার মুক্তাদির হিসাবে কিভাবে দেখেন, এবং এটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনার প্ল্যান, আপনার অনুভূতিগুলো একটু যদি আমার দর্শককে জানাতেন। আচ্ছা, আপনার প্রশ্নটা বেশ বড়। হ্যাঁ, উত্তরটাও আমি দুই তিন আহ, মানে 2-3 ভাগে দেওয়ার চেষ্টা করব। একটা হলো কৃষি অবহেলিত, এটা পুরোপুরি ঠিক না। সব সরকারই কৃষিকে গুরুত্ব দিয়েছে, বিশেষ করে 74-এ একবার দুর্ভিক্ষ হয়ে যাওয়ার পরে, এমনকি পরবর্তী সময়ের আওয়ামী লীগ সরকারও বুঝেছে যে যদি কৃষিকে গুরুত্ব না দেই তাহলে সরকারের টিকে থাকা যাবে না। এটা হচ্ছে আমি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলছি। কিন্তু ধানের উৎপাদন বাড়ানোর জন্য যে স্বাভাবিক আপনার কৃষি ঋণ বিতরণ বা অ্যাফোর্ডেবল প্রাইসে সার বিতরণ, এই জাতীয় জেনেরিক চেষ্টার বাইরে, মানে সাধারণ চেষ্টার বাইরে ডাইভার্সিফিকেশন আনা, মানে কৃষি পণ্যের মধ্যে বৈচিত্র্য আনা এবং মাটির প্রকারভেদ গুণাগুণ বুঝে সেই টেরিটরি স্পেসিফিক ফল বা ফসল প্রমোট না করা, এই জায়গাগুলিতে আমাদের ঘাটতি ছিল। তারপরে সারা পৃথিবী এগিয়েছে কৃষিতে, উৎপাদনশীলতা অনেক বৃদ্ধি পেয়েছে। সরকারগুলি যদি উৎপাদনশীলতার দিকে যোগ দিত, আধুনিকায়নের দিকে যোগ দিত, তাহলে হয়তো জোর দিত, তাহলে হয়তো মানে আজকের বাংলাদেশের প্রেক্ষাপটটা অনেকখানি ভিন্ন হতে পারত। কিন্তু এগেইন এখানে তো লিডারশিপের ব্যাপার আছে। হ্যাঁ, এখন আপনি যদি আমেরিকান এগ্রিকালচারাল প্যাটার্ন নেন, সেইখানে 2,500 একর জমি চাষ করে 4 জন লোক। রাইট। ও ঘর থেকে বেরো হয় না, ও ঘরের মধ্যে জিপিএস নিয়ে বসা, ও ট্রাক্টরও চালায় জিপিএস দিয়ে। আমি সিএনএনে একবার একটা ইন্টারভিউ দেখেছিলাম, সেখানে কৃষক, সেও তো কৃষক, তো সেই কৃষক আবার বলছে যে প্রোডাক্টিভিটিটা এনাফ না, আমরা 4 জন যদি 5,000 একর চাষ করতে পারতাম তাহলে একটু হতো। চিন্তা করেন। তো এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, উৎপাদনশীলতাটা বোঝার ব্যাপার। আমি মনে করি, আচ্ছা আমি সিলেটে চলে আসি। সিলেটে এই ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। বাংলাদেশে 74 সনে একবার দুর্ভিক্ষ হয়েছিল, মানুষ ছিল তখন মোটে 8 কোটি, আজকে হচ্ছে 18-20 কোটি। 74-এর পরে কখনো আমরা ফেমিন ফেস করি নাই, দুর্ভিক্ষ পাই নাই। তো কিভাবে হলো এটা? এত লোককে খাওয়ায় কিভাবে এই রাষ্ট্র? কারণ প্রায় সব জমি আবাদ হয়েছে, অনাবাদি আর নাই। যেটা 1 ফসলি ছিল সেটা 2 ফসলি হয়েছে, 2 ফসলিটা 3টা 4 ফসলি হয়েছে। সিলেটে এখনও বিস্তীর্ণ জমি 1 ফসলি, এবং শুকনা মৌসুমে সেচের পানির অভাবে অনেক জায়গায় একটা বাড়তি ফসল হয় না। তো এটাও আমাদের একটা প্রায়োরিটি থাকবে যদি আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই। সেচের পানির অভাবে যে জায়গাগুলিতে বাড়তি ফসল হয় না, এগুলিতে আমরা সেচের পানির ব্যবস্থা করব। জিয়াউর রহমান সাহেবের সময় যে সমস্ত খাল খনন করা হয়েছিল তখন, এবং পর্যায়ক্রমে মানে ওভার টাইম যেগুলি
অকার্যকর হয়ে গিয়েছে, তার প্রত্যেকটাকে আমরা সংস্কার করে আবার প্রত্যেকটা চালু করব। আমি দেখেছি শুধুমাত্র এই সংস্কারের কারণে হাজার হাজার একর জমি সিলেটে চাষের আওতায় আসবে, একটা বাড়তি ফসল পাবে। তারপরে আগে যেটা আপনাকে বললাম যে আমাদের ইউথদের একটা অংশকে আমরা ফান্ড দেব, স্কিল ট্রেনিং দেব এবং গ্রিন হাউস টেকনোলজির এগ্রিকালচারে নিয়ে আসবো। তো এইভাবে সিলেট থেকে যদি আমরা আল্লাহ তৌফিক দে আমাদের পরিকল্পিত কাজগুলি করতে পারি, আমি বলছি আপনাকে 5-7 বছর পরে ডাউন দ্য লাইন ইনশাল্লাহ সিলেট বাংলাদেশের জন্য একটা নতুন শস্যাগার হিসেবে আবির্ভূত হবে। ইনশাল্লাহ আমরা দেখতে চাই আসলে আপনার এই কমিটমেন্ট আমাদের সিলেটের আগামী কৃষির জন্য যেন একটা পথ দেখানোর একটা কারণ হয়ে দাঁড়ায়। আপনার প্রশ্নের একটা অংশের উত্তর দেই। আলহামরায় কেন কৃষকরা আসে না স্ত্রীদেরকে নিয়ে মার্কেটিংয়ে, অথবা বিমানে চড়ে ঢাকায় যায় না কেন, কক্সবাজারে যায় না কেন? কক্সবাজারে যায় না কেন? কারণ আমাদের এখানে একটা হলো বর্গা চাষি, অন্যের জমি নিয়ে সে করে ফসলের 1/3 মালিককে দেয়, একটা অংশ নিজে খায়, অল্প হয়তো কিছু সেল করার সুযোগ পায় যেটা দিয়ে তার অন্য সুযোগ মেটায়। এইখানে কৃষকরা কেউই, বাংলাদেশের কোনো কৃষকই হাজার হাজার একর জমি নিয়ে চাষ করে না। সো মানে এই পেশা বা এই কৃষির প্রতি আপনার আমার যতই সহানুভূতি থাকুক, তাদের জন্য আমাদের মনটা যতই কাঁদুক, কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ফার্মার এই পরিমাণ ল্যান্ডমেস নিয়ে কাজ করে না, যেটাকে আপনি বলতে পারেন যে না একটা এখান থেকে একটা বিরাট সচ্ছল জীবনযাপন করার সুযোগ আছে। এইটা তারপরেও আপনি ইদানিং অনেকগুলি স্টোরি দেখবেন যে অনেক শিক্ষিত যুবক বা এই পেশায় নতুন করে এসছে, তার এই 3-4 একর জমির মধ্যে নতুন একটা ফল ফলিয়েছে, আপনার আঙ্গুর চাষ করেছে বা এমন কোনো ফল যেটা বাংলাদেশে সচরাচর প্রচলিত না, কয়েক লাখ টাকা আয় করেছে। তার মানে আমাদের এই সেক্টরের মধ্যেও একটা উদ্যোক্তা শ্রেণী আছে। তাদের জন্য আমরা যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করছি বা করছি না সেটা আরেকটা প্রশ্ন। যদি আমরা করতে পারি, তাদের সাহস দেই, প্রয়োজনে তাদের স্কিল ট্রেনিং দেই, ফান্ড দেই, প্রয়োজনে তাদের অন্যান্য দেশ ঘুরিয়ে নিয়ে আসি প্রজেক্টগুলি দেখানোর জন্য। এর মধ্যে ভাইয়া আপনার আরেকটা জিনিস আমি শুনেছিলাম যে আপনার একটা কমিউনিটি ফার্মিং নিয়েও আপনার কিছু প্ল্যান আছে, যে যেহেতু ছোট ছোট কৃষিদের ল্যান্ড কিংবা কৃষকদেরকেও সংঘবদ্ধ করা, তাদেরকে একসাথে মিলিয়ে কৃষিটাকে একটা বড় আকারে নেওয়া যায় কিনা, এই ধরনের কিছু চিন্তাভাবনা আপনার আমি শুনেছি। এটা নিয়ে যদি একটু আমাদেরকে বলতেন এটার সাথে অ্যাড করে। আমাদের কৃষির মধ্যে আধুনিকায়ন করতে হলে আপনার কিছু মানে কমিউনিটি প্যাটার্নে কিছু কাজ করতেই হবে। যেমন ধরেন একটা জায়গায় মনে করেন 500 একর জমি একটা ল্যান্ডমেসের মধ্যে। এখন বাংলাদেশের যেটা সমস্যা, এই 500 একর জমির মালিক হয়তো 500 জন, কারোরই 3 বিঘার বেশি জায়গা নেই, এবং প্রতিজনের জমি আবার বাউন্ডারিতে মানে আইল করা, আইল তো বোঝেন না? জি জি জি। সেই আইলের মিলিত পরিমাণ যদি আপনি নেন তাহলে হয়তো একটা ছোটোখাটো জেলা হয়ে যাবে, এটা শুধু আইলের কারণেই। সেটা তো জানতাম না। না, আপনি জানবেন কেমন? একটু আজকে শহর থেকে বের হন, অথবা কালকে সকালে আমাদের পাশের উপজেলায় যান, গিয়ে একটু কৃষি জমি দেখেন যে প্রত্যেকটা জমি একটা ছোটোখাটো প্লটের মতো করা। এই যে প্লট, এটা তো আইল, আপনি আইল ধরে হেঁটে যেতে পারেন। তো এই সব আইলগুলিকে যদি আপনি আবার কৃষির আওতায় নিয়ে আসতে পারেন, এটা দেখা যাবে এটা একটা জেলার সমপরিমাণ জায়গা এখান থেকে দেখা গেছে। কিন্তু সেটা সম্ভব না, কারণ এই আইলই তার বাউন্ডারি। আপনি বাসাবাড়িতে দেন দেয়াল, কনক্রিট বাউন্ডারি, আর ওইটা তার জমির বাউন্ডারি। মাটির যে দেয়াল। কিন্তু আমি যে কথাতে আসলাম সেটা হলো যে আপনি যদি আধুনিক কোনো কৃষি উপকরণ দিতে চান, তো 3 বিঘার একজন মালিক এটা তো ইউটিলাইজ করতে পারবে না। মনে করেন আপনি একটা পাওয়ার ট্রিলার দিলেন বা একটা ট্রাক্টর দিলেন, সরকারি দিলেন, একটা বড় জায়গা প্রয়োজন আছে। সো ইন ওয়ে অর আদার আপনার একটা কমিউনিটি বিল্ড আপ এটার মধ্যে নিয়ে আসতেই হবে। সেটাই ভাইয়া। একটু আপনাকে আবার আমরা একটু রাজনীতির বাইরে আনতে চাই। সেটা হচ্ছে যে ব্যক্তি খন্দকার মুক্তাদিরের একটু জীবন, আপনার পার্সোনাল লাইফ, আপনি আপনার বাবাকে কিভাবে ওন করেন, আপনাকে এখন পলিটিশিয়ান বিজনেসম্যান হিসাবে আপনার সন্তানরা কিভাবে ওন করে, আপনার বাকি ফ্যামিলি মেম্বার আপনাকে কিভাবে ওন করে, আপনার পারিবারিক জীবনটা নিয়ে একটু আমাদেরকে যদি বলতেন। বাবা তো সব ছেলের কাছে বাবা আদর্শ থাকে, আমার ক্ষেত্রেও তাই। আর বাবা এখান থেকে 3 বার সংসদ সদস্য ছিলেন, ব্যবসায়ী ছিলেন। ওনার প্রথম দলটাই হচ্ছে বিএনপি, এছাড়া কোনো দল করেন নাই, আগেও না পরেও না। এবং মারা যখন গিয়েছেন তখনও বিএনপির সদস্যই ছিলেন, বিছানায় ছিলেন, অসুস্থ হয়ে মারা গিয়েছেন।
নিজের বাবা সম্পর্কে এখন কি বলবো, সৎ মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, পরোপকারী ছিলেন, সাহসী ছিলেন, ছোটোখাটো কোনো বিষয়ে কোনো দিন লোভে পড়েন নাই, আপোষ করেন নাই আমার দেখার মধ্যে। মানে ইউ ক্যান থিঙ্ক অফ দ্য বেস্ট ইউ ক্যান এক্সপেক্ট ফ্রম ইউর ফাদার। ভাইয়া আপনাকে আমরা একটু ইমোশনাল দেখছি এখন, এটার সাথে যদি যোগ করে বলতে চাই ভাইয়া, শেষ কবে কেঁদেছিলেন এটা একটু বলেন তো আমাকে। আমরা পরের প্রশ্নে যাই। ভাইয়া, আমরা তো দেখি যে পলিটিশিয়ানদের মধ্যে একটা চিন্তা থাকে নেতৃত্ব দেওয়ার, আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। আমি আপনারটা জানতে চাচ্ছি যে আপনি কি আমার জন্য কোন ধরনের নেতা? আপনি কি আমাকে নেতৃত্ব দিতে চান, না আমাকে নিয়ে আমার দর্শক যারা আছেন তাদেরকে নিয়ে কাজ করতে চান? আপনার আপনার ফিলোসফিটা কি? আপনি জিনিসটা ভিন্নভাবে দেখেন। হ্যাঁ, আমি এই শব্দটা আনছি না, নেতৃত্বের শব্দটা আনছি না। আপনি ইচ্ছা করে আপনার একটা পেশা বেছে নিয়েছেন, আপনি মিডিয়াতে আছেন, আরেকজন প্রকৌশলী আছে, আরেকজন ডাক্তার আছে, চিকিৎসক আছে, আমি একজন রাজনৈতিক কর্মী। আপনি স্বইচ্ছায় এখানে আসেন নাই, রাজনীতিতে আসেন নাই, আমি স্বইচ্ছায় রাজনীতিতে এসেছি। এবং রাজনীতিতে এসে আমি কি করতে চাই সেটা আপনাকে জানিয়েছি। আমি এইভাবে দেশের পরিবর্তন করতে চাই, এই ইকোনমিক রিফর্মগুলি করতে চাই, আমার অর্থনৈতিক ক্ষেত্রে ভবিষ্যৎ কর্মসূচি এই, কৃষিক্ষেত্রে এই, শিল্পক্ষেত্রে এই, আমার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে স্থিতিশীল করার জন্য, সংহত করার জন্য আমি এই কর্মসূচি আনতে চাই, আমি জানিয়েছি। এবং আমি আপনার আস্থা আহ্বান করেছি যে যদি আপনি আমার উপর আস্থা রাখেন তাহলে এই দেশের ব্যবস্থাপনার দায়িত্বটা আমি আপনার কাছে চেয়েছি যে আপনি আমাকে দিবেন, আপনার সম্মতি দিবেন যেন দেশটাকে আমি ব্যবস্থাপনায় নিজেকে সম্পৃক্ত করতে পারি। তো আপনাকে আমি সুনির্দিষ্ট কর্মসূচি দিয়েছি, আমি আপনার আস্থা চেয়েছি। আপনি যদি আমাকে আমার উপর আস্থা জ্ঞাপন করেন তাহলে একটা নির্ধারিত সময়ের জন্য আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাকে দিবেন। এখন এটার নাম আপনি নেতৃত্ব বলবেন না কি বলবেন সেটা আপনি যা ইচ্ছা তা বলতে পারেন। আপনি যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে আমি আমি বা আমরা যারা রাজনীতি করি আমরা এমন আহামরি কেউ না যে বাদবাকি দেশকে নেতৃত্ব দিতে হবে। আপনারা যারা বিভিন্ন পেশায় আছেন আপনারা সবাই মেধাবী, বিভিন্ন পেশা। এখানে তো কেউ কারোর আইকিউ টেস্ট করি নেই আমরা। তো আমার বা আমাদের থেকে অনেক অনেক বেশি মেধাবীরা বিভিন্ন পেশায় ছড়িয়ে আছেন। আপনারা স্বইচ্ছায় আপনাদের পেশা বেছে নিয়েছেন, আমি আমার কর্মক্ষেত্রটা আমার স্বইচ্ছায় বেছে নিয়েছি। এবং আমার ক্ষেত্রের সাথে রাষ্ট্র পরিচালনা সম্পর্কিত। আপনি স্বইচ্ছায় সেই ক্ষেত্রে আসেন নাই, আপনি ভিন্ন জায়গায় গিয়েছেন। তো আমার কাজ এটাকে আপনি এখন নেতৃত্ব বলবেন না কি বলবেন আমি জানি না। আমার কাজটা আপনাকে নিয়ে চলাটাই হচ্ছে আমার সার্থকতা। যদি ওইটা করতে পারি দেশ পরিবর্তিত হবে। ভেরি নাইস ভাইয়া। এবং আমরা তো দেখছি ভাইয়া আপনি আসলে একজন, বলা যায় একজন সৎ পলিটিশিয়ানকে দেখে উদ্বুদ্ধ হয়ে, সেটা আপনার পরিবারের হবেন, আপনার বাবা হবেন, একজন সৎ পলিটিশিয়ানকে দেখে আপনি উদ্বুদ্ধ হয়ে আজকে রাজনীতিতে এসেছেন, যেটা আপনার আলোচনায় আমরা পেলাম। কিন্তু ভাইয়া এখন যারা ইয়াং এইজের, যারা জানজি বলেন কিংবা যারা এখন তারা যে এক্সাম্পলগুলো রাজনীতির এতদিন দেখেছে, এই রাজনীতি দেখে আসলে তারা এখন অনেকটা রাজনীতি বিমুখ, যেটা আপনি নিজেও অনেক আলোচনায় আপনাকে দেখেছি আমি, এটা নিয়ে আপনি খুব কনশাস। এই প্রজন্মকে আসলে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য রাজনীতি একটা খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম এবং একটি উপাদান। এখনকার ইয়াং জেনারেশনকে রাজনীতিতে আসার জন্য কোন ধরনের পরিবেশ আপনার দ্বারা ক্রিয়েট করা সম্ভব, কিংবা আপনার দলের দ্বারা, কিংবা আপনাদের রাজনৈতিক ফিলোসফি দিয়ে এটা ক্রিয়েট করা সম্ভব এই বাংলাদেশে? আপনি কিভাবে দেখেন বিষয়টা? আচ্ছা, এটা পরিবর্তন হবে, এমনিতেই হবে, স্বয়ংক্রিয়ভাবে হবে। আপনি অগাস্ট পূর্ববর্তী সময়ে জেনজি তো জেনজির বিষয়টা কি, জেনজি যখন সাবালক হয়েছে ততক্ষণে বাংলাদেশের রাজনীতি থেকে রাজনীতি নাই হয়ে গিয়েছে, নির্বাচনী ব্যবস্থা নাই, জবাবদিহিতা নাই। তো তারা সাবালক হওয়ার পরে ওয়ান ওয়ে ট্রাফিক দেখেছে, যেখানে রাজনীতি করে সব অপদার্থ লোকরা, দুর্নীতিপরায়ণ লোকরা, যারা দেশের দখল নিয়ে নিয়েছে এবং এদের মধ্যে কোনো জবাবদিহিতা নাই, এরা দেশটাকে লুটেপুটে খায়। তো এই জেনারেশনের মধ্যে রাজনীতির প্রতি একটা জেনারেল ডিসরিগার্ড আছে। এবং যারা রাজনীতি করে এটাও বাই ইন্টারপ্রিটেশন, যারা রাজনীতি করে এরা সবাই খারাপ লোক, প্রতারক টাইপের লোক, ধান্দাবাজ টাইপের লোক, এ ধরনের একটি ধারণা।
এই ধারণা জন্মলাভ করেছে এবং এটার জন্য আপনি কাউকে দোষারোপ করতে পারবেন না, সঙ্গত কারণেই হয়েছে। যে কারণে এই প্রজন্মটাই রাজনীতি থেকে বিমুখ ছিল। রাজনীতি মানেই একটা খারাপ কথা, কারণ যারা করে এটা তারা খারাপ লোক। কিন্তু অগাস্ট পরবর্তী সময়ে আমার ধারণা রাজনীতির সচেতনতাটা এদের মধ্যে অনেকখানি এসেছে, এবং রাজনীতি সচেতন না এটাও আপনি বলতে পারেন না, কারণ রাজনীতি সচেতন না হলে এই বিরাট পরিবর্তনের হাতিয়ার কিভাবে তারা হলো, এই জেনারেশন কিভাবে হাতিয়ার হলো? ওরা তো ভলান্টিয়ার করেছে, কেউ তো তাদেরকে বাধ্য করে নেই রাস্তায় নামতে, স্বইচ্ছায় নেমে এসেছে বেঁচে থাকার তাগিদে, দেশের অস্তিত্বের প্রয়োজনে। তো রাজনীতির সচেতনতা ছিল, কিন্তু একই সময়ে রাজনীতি এবং রাজনৈতিক সংশ্লিষ্ট লোকদের প্রতি তাদের একটা গভীর কন্টেম্প্ট ছিল। আচ্ছা, কন্টেম্প্টের সঠিক বাংলাটা এখন আমার মনে আসছে না, হয়তো এই অনুষ্ঠান শেষ হওয়ার পরেই মনে হবে। যাই হোক, তো কন্টেম্প্ট ছিল। এখন আমি আপনাকে একটা ভিন্ন আঙ্গিক দিব। এই অবস্থাটার পরিবর্তন এমনিতে হবে এবং হওয়াটা খুব প্রয়োজন। কেন প্রয়োজন? এই জন্য আপনি যদি সচেতন মানুষ যারা, মেধাবী লোকজন যারা, ছেলে বা মেয়ে বা এই নতুন জেনারেশনকে যারা রিপ্রেজেন্ট করে, তারা যদি রাজনীতি সচেতন না হয় বা তাদের মধ্যে যদি কেউ কেউ রাজনীতিতে না আসে, তার মানেটা কি দাঁড়ালো? মানে হলো আপনি সজ্ঞানে স্বেচ্ছায় মানে সুস্থির মস্তিষ্কে রাজনীতি ছেড়ে দিচ্ছেন এমন লোকদের হাতে যাদেরকে আপনি আপনার সমকক্ষ বিবেচনা করেন না, মনে করেন এরা জ্ঞানে গুণে আচরণে চিন্তায় আপনার থেকে নিচের লোক। তার মানে কি? তার মানে আপনি এটা মেনে নিচ্ছেন আপনার থেকে নিচের দিকের লোকরা আপনাকে শাসন করবে এবং এটার মধ্যে আপনার সম্মতি আছে। এরপরে তার কোনো কমপ্লেনের কোনো সুযোগ নাই। তো কমপ্লেন না করতে হলে রাজনীতি সচেতন হতে হবে বা রাজনীতিতে আসতে হবে। রাজনীতি সচেতন হলে কি হবে? এখনকার সময়ে বাংলাদেশে কোনো দিনই আর ভবিষ্যতে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না, নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সো এই যে আমার সাংবিধানিক অধিকার চর্চা করার যে স্বাধীনতা, আমার পছন্দ মতো সরকার গঠন করা, এটা কেউ আর আটকাতে পারবে না ভবিষ্যতে, কেউ পারবে না। তো যদি সচেতন হয়, আজকে যে সরকার পারফর্ম করবে, যে দলটা পারফর্ম করবে তাকে রাখবে, যে পারফর্ম করবে না অন্যজনকে নিয়ে আসবে। এটা হচ্ছে একটা বটম লাইন অ্যাকাউন্টেবিলিটি। সেইভাবে একটা রাজনৈতিক দল সরকার গঠন করে 5 বছর ক্ষমতায় থাকবে। বাইরের পৃথিবীতে দেখবেন সরকার অনেক সময় সিদ্ধান্ত নেয়, কিন্তু জনমতে যদি দেখে যে সেই সিদ্ধান্ত বেশিরভাগ লোকের সমর্থন পাচ্ছে না, সেই সিদ্ধান্ত পরিবর্তন করে সেটা থেকে সরে আসে। এই যে পাবলিক প্রেশার, যদি রাজনৈতিক সচেতনতা থাকে, এই পাবলিক প্রেশারের কারণেই সরকারগুলি সঠিক আচরণ করতে বাধ্য হবে। ভাইয়া, আমাদের এই সমাজে আমরা অর্ধেক পুরুষ অর্ধেক নারী। আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি আপনার যে প্রচারণা কিংবা আপনার যে চিন্তাভাবনা, আপনার যে কাজ, এখন পর্যন্ত আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মহিলাদেরকে নিয়ে আপনি বিভিন্ন সেমিনার করছেন, মহিলা উদ্যোক্তাদেরকে নিয়ে আপনি সেমিনার করছেন, তাদের সাথে কথা বলছেন। কিন্তু এর বাইরেও একটা বিশাল মহিলা জনগোষ্ঠী যারা গৃহিণী হিসাবে আছেন, বিশেষ করে আমাদের এই সিলেটে। ভাইয়া, তারাও তো আপনার ভোটার বলি, আপনার সাপোর্টার বলি, আপনাকে চাচ্ছেন তাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পথ দেখানোর জন্য, হয়তো বা তাদেরকে নিয়ে আপনার কি প্ল্যানিং কিংবা কি চিন্তা ভাবনা? তাদেরকে তো আপনি বাইরে পাচ্ছেন না। আমি শুধু উদ্যোক্তা মহিলাদের নিয়ে বসি নাই, আমি হাজার হাজার শ্রমজীবী আমার বোনদেরকে নিয়ে বা নিম্ন আয়ের বোনদেরকে নিয়ে, তাদের নিয়ে অনেক সভা করেছি এবং আমার বিশ্বাস সরাসরি সভায় তাদের সাথে কথা বলতে পেরেছি চোখে চোখ রেখে, বা তাদের বিভিন্ন মতামত দিয়েছেন এলাকার উন্নয়ন, তাদের জীবনমান উন্নয়নের জন্য। এরকম হাজার হাজার বোনদেরকে আমি সামনাসামনি পেয়েছি, হাজার হাজার, মানে 1000, 2000, 5000 না, হাজার হাজার। আর অনেক গৃহিণীরাও এসছেন সভাতে। আমি মিসেস নাহিয়ানকে মিস করেছি, এখন পর্যন্ত কোনো সভা দেখিনি। ধন্যবাদ ভাইয়া। ইনশাল্লাহ মিসেস নাহিয়ানকেও আপনি পাবেন এবং অনেক মিসেসকেও আপনি ইনশাল্লাহ পাবেন আপনার সাথে এই পথ চলাতে। ভাইয়া, আপনি যে দলকে ওন করেন, আপনি যে রাজনৈতিক দলকে ওন করেন, তারা একটা 31 দফা দিয়েছে কিংবা আপনাদের একটা 31 দফার প্ল্যান আছে। এই 31 দফা প্ল্যান তো আপনার বাংলাদেশের পুরো রাজনৈতিক দল, সব নেতা যারা আছেন সবার জন্য। এই 31 দফাকে আপনি কিভাবে ওন করেন কিংবা এই বিষয়গুলোকে আপনি কিভাবে, আপনি ব্যক্তি মুক্তাদি হিসাবে কীভাবে ওন করেন, এটা যদি আমার দর্শককে একটু জানাতেন। পুরোই অন করি, এটা তো আমাদেরই তো কর্মসূচি। আমাদের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটা দিয়েছেন এবং এটা দেওয়ার আগে আমাদের সমমনা রাজনৈতিক দলের সাথে সেটা আলাপ হয়েছে। 28 দফা ছিল, সেখান থেকে 31 দফা এসছে। আমাদের একজন তরুণ রাজনীতিক বিএনপির বাইরে জোনায়েদ সেকি, আমার জানা মতে তিনি এটাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 31 দফা তো একটা ফ্রেমওয়ার্ক, আমরা কী চাই, কীভাবে পরিবর্তন করতে চাই, তার মূল টার্গেটগুলি বা আদর্শিক জায়গাটা তুলে ধরা হয়েছে। যেমন ধরেন, আমাদের এখানে বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকরা আছে, তাদের সবার সমন্বয়ে বাংলাদেশকে একটা রেইনবো নেশন হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। তো এই কথাটাকে আপনি ডিজন কীভাবে করবেন? আপনি কর্মসংস্থান সৃষ্টি করতে চান, এটাতে ডিজন করার তো কিছু নাই, ওনই করতে হবে। তো এইভাবে বিভিন্ন জায়গা আছে। আপনি প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা আনতে চান, বিচার বিভাগকে পৃথকীকরণ করতে চান। এখানে মানে আপনি 31 দফাটা পড়লে এখান থেকে কিছু ফেলে দিতে পারবেন না। ধন্যবাদ ভাইয়া। আমরা একবারে আমাদের আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমি একটা ভিন্ন ধরনের একটা কোয়েশন আপনাকে করতে চাই, সেটি হচ্ছে যে আমরা প্রত্যেকেই ভয় পাই, আশা করি আপনিও ভয় পান। আপনি কাকে ভয় পান, জনগণকে না আপনার প্রতিদ্বন্দ্বী যিনি আছেন সিলেটের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী তাকে? জনগণকে তো ভয়ের কিছু নাই, সো লং ইউ আর ওয়ার্কিং ফর দ্য পিপল। হ্যাঁ, আমি তো মানে বিএনপির খুবই নিম্ন স্তরের একজন নগণ্য কর্মী, একেবারে নিচের সারির একজন কর্মী। আমি দুজন খুব বিশাল মাপের মানুষকে দিয়ে আপনাকে একটা উদাহরণ দিই। আমাদের স্বাধীনতার আন্দোলনের বা স্বাধীনতার চেতনাটা মানুষের মধ্যে চাহিদাটা জাগ্রত করার পিছনে সম্ভবত একক ব্যক্তি হিসেবে সবথেকে বড় ভূমিকা ছিল শেখ মুজিবুর রহমান সাহেবের। হ্যাঁ, এবং অনেকের মুখে আমি শুনেছি 16 ডিসেম্বর স্বাধীন হওয়ার পরে তিনি তো ফিরলেন 10 জানুয়ারি। এই সময়ে তার অনেক সমর্থকরা রোজা পর্যন্ত রেখেছে যে তিনি ফিরে আসবেন বাংলাদেশের মানুষের মধ্যে। তিনি ফিরে আসলেন, এসে দায়িত্ব নিলেন, প্রধানমন্ত্রী হলেন। পরবর্তী 3.5 বছর তো পরে তো পট পরিবর্তন হলো, কিন্তু আসলে কয় মাস সময় তার লেগেছে তার জনপ্রিয়তাটা তলানিতে পৌঁছানোর জন্য। এবং এতটুক জনসম্পৃক্তহীন হয়ে উনি পড়েছিলেন যে মানুষ সারা জীবন গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, বছরের পর বছর জেল খেটেছেন, তিনি সব দলকে বাতিল করে দিয়ে একটা দল প্রতিষ্ঠা করলেন, 4টা সংবাদপত্র রাখলেন যেটা শুধু উনার কথা বলবে বা বাতিল করে দিলেন। যে জন্য কথাটা আনলাম, জিয়াউর রহমান সাহেব তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, সেনাবাহিনীর একজন অফিসার ছিলেন, সেনাপ্রধান ছিলেন। জিয়াউর রহমান সাহেব রাজনীতিতে আসার পর কী করলেন, যে শেখ মুজিবুর রহমান সাহেব সারা জীবন মানুষের সাথে থেকে শেষের দিকে এসে মানুষ থেকে গুটিয়ে নিলেন নিজেকে, মানুষকে দূর করে দিলেন। আর জিয়াউর রহমান সাহেব তো কোনোদিন মানুষের সাথে মেশার সুযোগ হয় নাই, তার কারণ তিনি একটা আবদ্ধ পরিবেশে শৃঙ্খলিত মানে সুশৃঙ্খল একটা পরিবেশে ছিলেন, সেনা শৃঙ্খলার মধ্যে ছিলেন। তিনি রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরে তিনি সোজা মানুষের কাছেই চলে গেলেন, কোদাল হাতে নিয়ে খাল কাটলেন, হাজার হাজার মানুষের সাথে হ্যান্ডশেক করলেন, মানুষের ঘরে ঢুকে পানি খেলেন, চা খেলেন। এই যে মানুষ থেকে ফিরে আসা আর মানুষের কাছে যাওয়া, দুইটার কোয়ালিটেটিভ ডিফারেন্সটা আপনি দেখেন। আজকে পর্যন্ত মানুষ আজকে পর্যন্ত জিয়া রহমান মানুষের কাছে গিয়েছেন, সেই মানুষ এবং তার পরবর্তী প্রজন্ম আজকে পর্যন্ত বিএনপিকে ছেড়ে যায় নাই। মানে দিস ইজ দি মোস্ট প্রাইম এক্সাম্পল যে আপনি মানুষের সাথে থাকলে কি হয়। তো মানুষের মানে জনগণকে ভয় পাওয়ার তো প্রশ্নই আসে না যদি কখনো আমি জনগণের বিরুদ্ধে না যাই। আর জনগণের বিরুদ্ধে গেলে তো নিজের বিরুদ্ধেই যেতে হবে। এটা রাজনীতি তো করি তো মানুষের জন্যই। আপনার প্রতিদ্বন্দ্বী মানে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ধরে নিলাম, নির্বাচনের প্রতিদ্বন্দ্বী তো যে বা যারা যে দল থেকে আসবেন, আমি মনে করি তার প্রত্যেকে যোগ্য মানুষ, তাদের প্রত্যেককে আমি গুরুত্ব দিয়ে বিবেচনা করি এবং আমি আমার রাজনৈতিক কর্মসূচিটি সবার কাছে তুলে ধরব। আমি ভবিষ্যতে কী করতে চাই সেটা মানুষের কাছে তুলে ধরব। আমি আশা করি যে আমার কর্মসূচিগুলির মধ্যে আমার আন্তরিকতা, আমার দলের আগে কাজ করার সক্ষমতা
দেশ পরিচালনার সামর্থ্য এই জিনিসগুলি বিবেচনায় নিয়ে মানুষ আমার প্রস্তাব বা আমার কর্মসূচিগুলিকে অধিকতর গুরুত্ব দিয়ে বিবেচনা করবে, আমাকে সুযোগ দেবে। প্রত্যেক প্রতিদ্বন্দ্বী যারা আছেন সবার প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে। ভাইয়া, আমরা আমাদের অনুষ্ঠানের এখন একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এই শেষ পর্যায়ে আপনি আমার উদ্দেশ্যে, আমাদের যারা দর্শক আছেন, আমাদের লোকাল পলিটিক্সের যারা দর্শক আছেন, তাদের উদ্দেশ্যে আপনার শেষ কথা কিংবা আপনি কী বলতে চান? যে সময় আমরা এখন এসেছি, আমরা যদি বাংলাদেশকে পরিবর্তনের পথে না হাঁটি এবং সিলেটের পরিবর্তনের পথে না হাঁটি, তাহলে এই দেশ এবং এই জনপদ ভিতর থেকে নিজেই ধসে পড়বে। কারণ যে রুগ্ন অর্থনীতি আমরা পেয়েছি, যে ভঙ্গুর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি পেয়েছি, আমাদের যে সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে আমাদের ভিতরে, এবং রাজনীতি থেকে যেভাবে রাজনীতির শূন্যতা তৈরি হয়েছে। আপনি জেনজির কথা একটু আগে বলছিলেন, আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যেভাবে দেশ যারা পরিচালনা করেন তাদের প্রতি একটা অনাস্থা এসেছে, অবিশ্বাস এসেছে। তো এই পুরো জিনিসটা যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে বাংলাদেশ রাষ্ট্রটিকে কোনো দিনই আর কার্যকর কোনো রাষ্ট্রে পরিণত করা মুশকিল হবে। তো এখনই সময় এসেছে আমাদের একসাথে কাজ করার। আপনার এবং আমাদের দর্শক সবার প্রতি আমার অনুরোধ, সিলেটবাসী, বাংলাদেশের সবার প্রতি আমার অনুরোধ, দলমত নির্বিশেষে সবাই আসুন, বাংলাদেশ রাষ্ট্রটিকে বাঁচানোর জন্য আমরা সবাই একসাথে কাজ করি। ধন্যবাদ ভাইয়া, আপনি আপনার এত ব্যস্ততার সময়ের মধ্যেও আপনি আজকে আমাদেরকে এই এপিসোডে, আমাদের লোকাল পলিটিক্সের আজকের গুরুত্বপূর্ণ এপিসোডটাতে আপনি এতটুকু সময় দিয়েছেন। আমাদের দর্শকরাও আশা করছি আপনার সাথে অনেকটুকু কানেক্টেড হতে পেরেছেন, কারণ আমরা সাধারণত সব জায়গাতেই আপনাকে একজন পলিটিশিয়ান খন্দকার মুক্তাদির ভাই হিসাবে দেখি, কিন্তু আজকে আমরা একজন সিলেটের নাগরিক হিসাবেও আপনাকে আমরা পেলাম। এই কারণে আমরা খুবই ভাগ্যবান নিজেদেরকে মনে করছি। পুরো লোকাল পলিটিক্স টিমের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, আপনি আজকে আমাদের সাথে এসেছেন। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এই পুরো অনুষ্ঠানটি আমাদের সাথে উপভোগ করার জন্য। পরবর্তী কোনো পর্বে সিলেটের অন্য কোনো পলিটিশিয়ানকে নিয়ে আবারও আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।